অতি ধীরে চলছিল গাড়ি ভাঙাচোরা রাস্তা ধরে। ভাঙাচোরা বলাটা ভুল, রাস্তা প্রায় নেই বললেই চলে। গহীন অরণ্য চিরে প্রায় মাটির পথ মেরে কেটে ৭-৮ হাত চওড়া। কোনো এককালে হয়তো ইটটিট পড়েছিল, এখন তার চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। মুখে কুলুপ এঁটে পথের দুপাশটা দেখছিল টুপুর। কি গাঢ় নিস্তব্ধতা! এমন নৈঃশব্দের মাঝে কথা বলা বুঝি মানায়ও না। জনপ্রাণীর আওয়াজ তো দূরস্থান, শোনা যাচ্ছে না কোনো পাখির ডাকও। গাড়ির ইঞ্জিনের শব্দটা পর্যন্ত কানে লাগছে। জঙ্গল ক্রমশ এতই গভীর, স্পষ্টভাবে কিছু দেখার উপায় নেই। এই ঘোর দুপুরেও বনের মাঝে চাপ চাপ অন্ধকার। হঠাৎ হঠাৎ ঝোপঝাড় সামান্য নড়ে উঠলেই ছ্যাঁত করে ওঠে বুক। মনে হয় এই বুঝি হানা দিল কোনো বুনো জন্তু। মাঝে মাঝে পথের উপর দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝোড়া। সন্তর্পণে সেই জল মারিয়ে এগোচ্ছে টুকুরদের জিপ। একবার যেন হরিণের ডাকও শোনা গেল, কিন্তু চোখে এসে ধরা দিল না কেউ। স্তব্ধতার চাপ কমাতেই বুঝি কথা বলে উঠলেন বিভূতি। কেমন লাগছে স্যার? দুর্দান্ত। পার্থ পাশের সিট থেকে বলল, ভেবেছিলাম হালকা পুলকা ফরেস্ট, কিন্তু এ তো দেখছি শিমলিপাল সারান্ডাকেও হার মানায়। লবঙ্গী আর কদ্দূর? আরও ৭-৮ কিলোমিটার তো বটেই। আগাগোড়াই এরকম, মাঝে কোনো ফাঁকা জায়গা নেই? গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, একটু অপেক্ষা করুন। বলতে বলতে মিনিট কয়েকের মধ্যে জঙ্গল একটু পাতলা হয়েছে। মিলেছে এক ফালি খোলা প্রান্তর। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ছাড়াও আরও কত লাল লাল ফুল ফুটে আছে। গাছের পাতাগুলোও যেন লালচে লাগে ফুলের আভায়। গাড়ি থামতেই টুপুর নেমে হাত পা ছড়িয়ে নিল। চোখে বাইনোকুলার লাগিয়ে মিতিনের ঘাড় ঘুরছে এদিক সেদিক। পার্থর শাটার টেপার বিরাম নেই। বুম বুম ঘাড় উঁচিয়ে দেখছে ফুলের মেলা। হঠাৎ টুপুর চেঁচিয়ে উঠল, ওই দেখো দূরে একটা হরিণ। বুম বুম পলকে সচকিত। কই রে টুপুর দিদি? ওই তো বড় শাল গাছটার নিচে। ওমা, একটা তো নয়, অনেক। টুপুরদের শো দেওয়ার জন্যই যেন হাজির হয়েছে চিতল হরিণের পাল। একটুও ভয় পাচ্ছে না মানুষকে। দিব্যি অসংকোচে দাঁড়িয়ে হালকা বাদামির উপর সাদা সাদা ছোপ। সুন্দর জীবগুলো কি সরল চোখে তাকাচ্ছে। আচমকা কোথায় যেন মৃদু শব্দ হলো। অমনি দূর দাঁড়িয়ে পালালো হরিণের দল, লাফ মেরে মেরে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টির আড়ালে চলে গেল। টুপুর অবাক হয়ে বলল, একটা শব্দ শুনেই ওরা হাওয়া মারল যে বড়। মিতিন বলল, ওরা এমনিতেই ভীতু, তাছাড়া জঙ্গলের প্রাণীরা আগাম বিপদের গন্ধ পায়। হয়তো কাছে পিঠে নেকড়ে কিংবা প্যান্থার গোছের কিছু এসেছে। পার্থ সামান্য বিচলিত হয়েছে, বলল, আর দেরি নয়, চলো তাহলে আমরা জিপে উঠে পড়ি। মিতিন হেসে বলল, ভয় পেয়ে গেলে? তা কেন, সঙ্গে আমাদের বাচ্চা কাচ্চা আছে, এভাবে দাঁড়িয়ে থাকাটা মোটেই সেফ নয়। জন্তুটাকে দেখতে পেলে কিন্তু একটা দুরন্ত স্ন্যাপ নিতে পারতে। চলো গাড়িতে গিয়ে বসি, তো ওখান থেকেও কিছু মন্দ হবে না। বসে অপেক্ষা করাই সার। কোনো চার পেয়েই দর্শন দিল না, তবু টেলিলেন্স লাগিয়ে বেশ কয়েকবার শাটার মারল পার্থ। বিভূতি ফের স্টার্ট দিয়েছেন গাড়িতে। আবার নিঝুম জঙ্গল, আবার এবড়ো খেবড়ো পথ। পার্থ ঘাড় ঘুরিয়ে মিতিনকে জিজ্ঞেস করল, সঙ্গে বিস্কুট টিস্কুট কিছু এনেছ? মিতিন ভ্রুভঙ্গি করল। এরই মধ্যে খিদে পেয়ে গেল? যা ঝাঁকুনি, বাপরে! ভাত মাছের ঝোল হজম হয়ে গিয়েছে। বুমবুমের চিপস আছে, চলবে? দাও ২-৪টে, খুন্নি বৃত্তি হোক। অমনি বুমবুমের বায়না, আমাকেও দাও, আমাকেও দাও। অগত্যা টুপুরি বা আর বাকি থাকে কেন, সেও চলেছে টক ঝাল কচু ভাজা চিবোতে চিবোতে। খানিকটা গিয়ে টুপুর জিজ্ঞেস করল, লবঙ্গি থেকে ফিরে আমরা কি আর বেরোবো? পার্থ কাঁধ ঝাঁকালো, কোথায় আর যাব?
বারে, তুমিই তো বললে জঙ্গলে একটা ওয়াচ টাওয়ার আছে, গভীর রাতে সেখান থেকে নাকি অনেক জন্তু দেখা যায়। উত্তম প্রস্তাব, যাওয়া যেতেই পারে। পার্থ পাশে তাকালো। কি বলেন বিভূতিবাবু? কোনটায় যাবেন? বিভূতির পাল্টা প্রশ্ন। মানে? বিট অফিসার যে বললেন একটাই ওয়াচ টাওয়ার, হাতিবাড়ি না কোথায় যেন। না তো, আরও দুটো আছে, কদলীখোলা আর করদাপাড়া। অবশ্য হাতিবাড়ি যাওয়াই ভালো, বাকি দুটোর দশা সুবিধের নয়। ওখানে বাঘভাল্লুক কিছু দেখা যাবে? এখন সম্ভাবনা কম। জলাশয় মতো বানানো আছে, আর আছে নুনের গর্ত। গরম আরও বাড়লে ঝর্ণা টর্নাগুলো একেবারে শুকিয়ে যায়, তখন জানোয়ারেরা ওখানে জল খেতে আসে। তবে নুন চাটতে আসা দু একটা ভাল্লুক কিংবা বুনো শূকর দেখতে পাবেন, এটুকু বলতে পারি। আর কপাল খুব ভালো থাকলে হাতি। বাঘটাক এখন আশাই করবেন না। পার্থ বুঝি একটু দমে গিয়েছে, বলল, হাতি তো বোধহয় আজই পেয়ে যাব লবঙ্গিতে। তাহলে আর বিভূতিবাবুকে মিছিমিছি কষ্ট দেওয়া কেন? মিতিন বলে উঠল, রাত্রিটা উনি শান্তিতে ঘুমোন, কাল পরশু তো হাতে থাকছে, তার মধ্যেই একদিন না হয়। জো আপকা মার্জি ম্যাডাম। লবঙ্গের বনবাংলো এসে গিয়েছে। জিপ থামতেই দৌড়ে এলো চৌকিদার। বুড়ো মানুষ, হাঁটু পর্যন্ত ধুতি, খালি গা, কাঁধে গামছা, গায়ের রং মিশমিশে কালো, মুখে আদিবাসী আদিবাসী ভাব। চৌকিদার বিভূতির চেনা। পার্থর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ হলো সুরজ মুন্ডা, সাতকোশিয়ার সবকটা বনবাংলোর মধ্যে সবচেয়ে পুরনো কর্মচারী। সুরজ ঘাড় নাড়লেন, ওড়িয়া ভাষায় বললেন, হ্যাঁ স্যার, ৩৫ বছর চাকরি করেছি। বটে, তাহলে তো আপনার কাছে জঙ্গলের অনেক গল্প শোনা যাবে। পার্থ সহজসাহে বলল। তার আগে একটু চা পাওয়া যাবে কি? এই নে করি আনুছি, বলেই দৌড়। টুপুররা ঘুরে ঘুরে দেখল বাংলোটা। 3টে ঘর, মাঝে ডাইনিং হল। সবই অবশ্য বন্ধ। সামনে খানিকটা খোলা জমি, সেখানে অনেক গাছ, শাল, সেগুন, শিশু, কাঁঠাল। একটু দূরে লম্বা দেবদারুও চোখে পড়ল। একখানা পাহাড়ও দৃশ্যমান। পাহাড়ের নিচে ক্ষেত, যেন পাঁচিল দিয়ে ঘেরা, বেশ লাগে দেখতে। পার্থ বিভূতিকে জিজ্ঞেস করলো, বাংলোটা বন্ধ কেন? কেউ আসে না এখানে? বুকিং দিচ্ছে না, জলের খুব সমস্যা তো এখানে। টুলকায় নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ট্যুরিস্ট যাচ্ছে, বাগমুন্ডাতেও। কিন্তু পুরানা কোট, ওখানে তো রেঞ্জ অফিস, লোক বসতি আছে, তবু বাংলোটা তো শুনশান মনে হলো। তার কারণ অন্য স্যার, পুরানা কোটের বাড়িটায় ভূত আছে। হোয়াট? হ্যাঁ স্যার, আপনা আপনি দরজা খুলে যায়, খাওয়ার প্লেট থেকে খানা উবে যায়, নানা রকমের গলা কানে আসে। বন দফতর এখন পারতপক্ষে কাউকে ওখানে পাঠায় না। সুরজ চা এনেছেন, হাতে হাতে কাপ ধরিয়ে দিয়ে বললেন, আপনা মানুকু তো খুব অসুবিধা হয়েছি। পার্থ যেন ঠিক বুঝতে পারল না, বলল, কেন? কিসের অসুবিধে? রান্ধুতি কিয়ে? টিকর পদার চৌকিদার তো ছুটিতে যাইছি। যাহ, সে তো নিখোঁজ, তার তো পাত্তাই মিলছে না। রাজু তো পরশু ঘরকো যাইছি, 15 দিনের আগে আসিবুনি। পার্থ আর মিতিন মুখ চাওয়াচাই করছে। পার্থ জিজ্ঞেস করল, আপনাকে এত বড় খবর কে দিল? সুরজ বুড়ার কান বড় লম্বা, জঙ্গলের সব কথা ভাসি আসে। এ তো বেশ গোলমেলে ব্যাপার। পার্থর চোখ পিটপিট। তা আর কি কথা আপনার কানে ভেসে এসেছে? নুকি চুরি করে কেত্তে কেত্তে সব জন্তু মারে, এনেকেই দেখি পারিনি। তাই নাকি? শুনছিলাম বটে গত বছর 2খানা চিতা খুন হয়েছে। পার্থ মাথা নাড়ল। আর কি কি জন্তুকে টার্গেট করে? এতদিনই হরিমার খেলা, এনে ঘড়িয়া মারুছি। ঘড়িয়া মানে ঘড়িয়াল? হ্যাঁ স্যার। বলেন কি, এমন নিরীহ মেছো কুমিরদেরও? মিতিন মন দিয়ে কথোপকথন শুনছিল। চায়ে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, অবাক হওয়ার কিছু নেই পার্থ। ঘড়িয়ালের চামড়া যে কত মহার্ঘ তা টুপুরও জানে। তা বটে, কিন্তু পার্থর তবু যেন মন খুঁতখুঁত। এদিকে 4-4জন শ্রোতা পেয়ে সুরজ উজাড় করে দিচ্ছেন তার গল্পের ঝাঁপি।
সেই অনেক অনেক বছর আগে রইস লোকজন কিভাবে কাঁধে বন্দুক চাপিয়ে বাঘ ভাল্লুক শিকারে আসতো। তারপর এক সময় জন্তু জানোয়ার মারার উপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার। রায়গড়া, পদ্মাতোলা আর মহানদীর জঙ্গল মিলিয়ে হয়ে গেল একটাই বন। ভালো লোক তো আর আসেই না, এখন শুধু দুষ্টু ছেলে ছোকরার উপদ্রব। তারা যেখানে সেখানে পিকনিক করে, গাঁক গাঁক করে গান চালায়। ভয়ে জন্তুরা আর তেমন বেরোই না। নিজের ভাষায় বলে চলছে সুরজের বকবকানি। প্রথমটা মন্দ লাগছিল না, কিন্তু ক্রমেই যেন পার্থর বোধগম্যের বাইরে চলে যাচ্ছিল। কেটে পড়ার জন্য ঘন ঘন ইশারা করছে বিভূতিকে। কোনো ক্রমে ছাড়া পেয়ে বিভূতিও হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। গাড়ি চলতেই টুপুরের গলায় আফসোস, এ মা, আমাদের তো লবঙ্গিতে হাতি দেখা হলো না। বিভূতি বললেন, হাতিরা বেশিক্ষণ এক জায়গায় থাকে না, অনবরত স্থান বদলায়। টিকরপাড়া ফেরার আরেকটা রাস্তা আছে, খুব খারাপ পথ, আরও ঘন জঙ্গল। ওই দিক দিয়ে গেলে হয়তো কিছু জানোয়ার চোখে পড়বে। যদি বলেন তো। কোনো দরকার নেই, মিতিন সরাসরি নাকচ করে দিল। জঙ্গলে তো আসা বুনো বুনো ভাবটা এনজয় করতে, সেটা তো পুরো মাত্রায় হচ্ছে। জন্তু জানোয়ার দেখার জন্য কলকাতার চিড়িয়াখানায় কি যথেষ্ট নয়? পার্থ ক্ষীণ স্বরে বলল, তবু ন্যাচারাল পরিবেশে বন্যপ্রাণী দেখার মজাটাই তো আলাদা। বুম বুম বলল, ঠিক বলেছ, ঠিক বলেছ। মিতিন বলল, না, এখন সোজা বাংলো। রাতে যদি জাগতে পারো, ওয়াচ টাওয়ারে বসে দেখবে। অগত্যা আগের পথে প্রত্যাবর্তন। রুমে এসে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেল পার্থ। তারপর গা ঝাড়া দিয়ে উঠে চলল বিভূতিকে জপাতে। বিকেলে গরম গরম পাকোড়া চাই কিনা। লনে চেয়ার নিয়ে বসেছিল মিতিন। টুপুরও একটা চেয়ার টেনে বসল পাশে। দেখছে নদীর ওপারের পাহাড়, বাঁক খাওয়ার উপলি নদী। শেষ সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে জলটা। কাছেই একটা গাছে তিনটে মিশকালো পাখি এডাল ওডাল করছে। ভীমরাজ নাকি। একটা টিয়ার ঝাঁক মহানদীর ওপার থেকে ফিরছে, ট্যাঁ করতে করতে মিলিয়ে গেল জঙ্গলের আড়ালে। টুপুর আত্মগতভাবে বলল, বিকেলটা এখানে দারুণ, তাই না মিতিন মাসি? মিতিনের কোনো সাড়া শব্দ নেই। টুপুরের হঠাৎই মনে হলো মাসি যেন বড্ড চুপচাপ। ফেরার পথে গাড়িতেও বিশেষ কথাবার্তা বলছিল না, কি যেন ভাবছে সারাক্ষণ। টুপুর জিজ্ঞেস করেই ফেলল, কি এত চিন্তা করছো গো? সামান্য মাথা ঝাঁকালো মিতিন। তারপর বলল, একটা সংশয় মনে উকি দিচ্ছে, বুঝলি? কি রকম? যেমন ধর, রাজু নামে চৌকিদারটির হঠাৎ প্রস্থান। বিট অফিসার কিছুই জানেন না, অথচ সুরজ বলছেন সে নাকি ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। হয়তো সুরজ ভুল জানেন, কিংবা রাজু হয়তো বাড়ি থেকে কোনো খারাপ খবর টবর পেয়েছে। কিন্তু বিট অফিসার তো পাশেই থাকেন, তাকে বলে যাবে না? উনি তো বলছিলেন রাজুর নাকি এরকম অভ্যেস আছে। তারপর ধর, কর্মবীর আর শক্তিধরই শুধু তাঁবুর বুকিং পেলেন। টুপুর উৎসুক মুখে বলল, তুমি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? তার চেয়েও বেশি। মনে হচ্ছে কোথাও একটা নোংরা খেলা চলছে, আর সেই খেলাটা খুবই ভয়ঙ্কর। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও পরিষ্কার বুঝতে পারছি না যে। আবছা আবছা কটা সুতো দেখতে পাচ্ছি শুধু। যতক্ষণ না ওগুলো স্পষ্ট হচ্ছে, জোড়াও যাবে না। এক এক সময় কি যেন হেয়ালি করে মিতিন মাসি। মাথা মুন্ডু ঠাহর করাই দায়। তবে যাই হোক, টুপুরকে এড়িয়ে তো কিছু করবে না মাসি। ভাবনার মধ্যেই রাশি রাশি তেলেভাজা হাজির। পাহাড় প্রমাণ বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, কিছুই বাদ নেই। বড় প্লেটে সাজিয়ে এনেছে বিভূতি। পাশে উল্লসিত মুখে পার্থ আর বুমবুম। কচর কচর মুখ চলছে বাপ ছেলের। পার্থ আহ্লাদিত স্বরে বলল, খেয়ে দেখো, তোমার কালকের রাতের বেগুনির চেয়ে ঢের ভালো হয়েছে। মিতিন একটা বেগুনি তুলে কামড় দিয়ে বলল, মন্দ নয়, তবে নুন একটু কম।
পার্থ বলল, উফ, কিছুতেই প্রাণ খুলে প্রশংসা করতে পারো না। একদম নিখুঁত হলে কি প্রেসের ব্যবসায় পড়ে থাকতাম? জমিয়ে তেলে ভাজার দোকান দিতাম একখানা, আর নিজেই খেয়ে সাফ করতে। টুপুরও মজা জুড়ল। আর দিনের শেষে ক্যাশ বক্সে পড়ে থাকতো লবডঙ্কা। মোটেই না, তোর মাসি টিকটিকি গিরি করে যা কামায় তার তুলনায় ঢের বেশি পয়সা আসতো। পার্থ আর একটা চেয়ার টেনে বসল। তীর্যক সুরে বলল, কত কেসে যে ঘরের খেয়ে বোনের মোষ তারায় হিসেব করে দেখেছিস কখনো? এমন একটা অপবাদ মিতিন মাসির আছে বটে। অনেক সময়ই সরকারি কেসে বিনা পয়সায় খেটে দেয় আইজি অনিশ্চয় মজুমদারের অনুরোধে। এই জঙ্গলেও যদি কোনো রহস্যের সন্ধান পায়, সেটাও কি ব্যাগার খাটা হবে? হয়তোবা। বিভূতি হাসি হাসি মুখে পাশের বাংলোটা দেখছিলেন। হঠাৎই বলে উঠলেন, মাস্টারমশাই আর ছাত্র খুব জঙ্গলে ঘুরছেন দেখি, এখনও ফিরলেন না। রাতে খাওয়ার সময় ঠিক গুটি গুটি পায়ে হাজির হবেন। বলেই পার্থ তর্জনী তুলে মিতিনকে বলল, আজ কিন্তু ওদের আর নেমন্তন্ন নয়, নিজেরা যা পারে রেঁধে খান। নিমন্ত্রণ করা না করার অবশ্য প্রয়োজন হলো না। সুবাহু ভিড়লই না রান্নাঘরের দিকে। পুরানা কোর্ট থেকে সম্ভবত কিছু শুকনো খাবার কিনে এনেছে, তাই দিয়েই সারবে নৈশাহার। রাতে খাওয়া দাওয়ার পর পার্থ মন দিয়ে আজকের তোলা ফটোগুলো দেখছিল। তাকে ঘিরে মিতিন, টুপুর আর বুমবুম। নিজের তোলা ফটোতে নিজেই ভারী মুগ্ধ পার্থ। বাহ বাহ, ধ্বনি ঠিকরোচ্ছে গলা থেকে। তার আত্মতারিফের ঘটায় টুপুর তো হেসে খুন। উজ্জ্বল মুখে ক্যামেরাটা মিতিনকে বাড়িয়ে দিয়েছে পার্থ। বলল, দেখো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কাকে বলে একটু বোঝার চেষ্টা করো। সরু চোখে প্রত্যেকটি ফটো নিরীক্ষণ করছিল মিতিন। পাহাড়, নদী, শাল, সেগুন, আসান, কুরুম, শিরিষ, মহুল গাছে ভরা বন, লাল লাল ফুল, হরিণ, চকিতে হরিণের পালিয়ে যাওয়া। হঠাৎ মিতিনের দৃষ্টি স্থির। একটা ফটো দেখছে জুম করে। পার্থকে বলল, এটা একটু ডিপলি ওয়াচ করো তো। গাছের ওপাশে ওটা কি, মানুষ না? হ্যাঁ, তাই তো। পার্থ ঝুঁকল। দুজন লোককে দেখা যাচ্ছে যেন। মিতিন আরও জুম করলো ফটোটা। বিড়বিড় করে বলল, ওদের হাতে রিভলভার। পার্থ প্রায় চেঁচিয়ে উঠল, রিভলভারই তো মনে হচ্ছে, কিন্তু ওরা কারা? মিতিন বলল, চিনতে পারলে না? কর্মবীর আর শক্তিধর। সকালে নৌকো চড়তে চড়তে বেলা 10টা বেজে গেল। চওড়া পাটাতনে বসেছে টুপুর আর পার্থ, মাঝে বুমবুম, উল্টো দিকে সালোয়ার কামিজে মেতিন, গলায় তার বাইনোকুলার। আকাশে আজ বেশ মেঘ, দমকা বাতাস উঠছে হঠাৎ হঠাৎ। স্রোতের অভিমুখে চলা নৌকো দুলে দুলে উঠছে। অমন ছটফটে বুমবুম ভয়ে জড়সড়। টুপুরেরও যে বুক ঢিপঢিপ করছিল না তা নয়, তবে অন্য একটা চিন্তা তাকে আরও বেশি ভাবাচ্ছে। ধরেই রেখেছিল আজ আভার ঘাটের পথে দেখা হবে শক্তিধর আর কর্মবীরের সঙ্গে। কিন্তু কি কাণ্ড, তাঁবু বেবাক ফাঁকা। তাদের গতিবিধি নিয়ে সন্দেহ জেগেছে বলেই কি পালালো লোক দুজন? শূন্য তাঁবুটা তন্ন তন্ন করে খুঁজল মিতিন মাসি। মিলল শুধু একটা ছেঁড়া খোড়া কার্বন পেপার। মূল্যবান হিরে জহরতের মতো সেটাই ব্যাগে পড়ল মিতিন মাসি। কি কমবে লাগবে কে জানে। ওই লোক দুজন যে কোনো খারাপ উদ্দেশ্যে জঙ্গলে ঢুকেছেন তাতে আর টুপুরের কোনো সন্দেহ নেই। পার্থমেশরও না। ক্যামেরার মনিটরে দুই মূর্তিমানকে আবিষ্কার করেই ভারী উত্তেজিত হয়ে পড়েছিল পার্থমেশ। তর্জনী উঁচিয়ে বলল, ওরাও নিঘাত চোরা শিকারী, জঙ্গলে জন্তু মারতে এসেছেন। আমারও তাই মনে হয়, টুপুর বলেছিল। হরিণগুলোকে বোধহয় তাক করেছেন। হরিণের চামড়ার যা দাম, হতেই পারে হয়তো এক আধটাকে মেরেও ফেলেছেন। আমাদের এখন তাহলে কি করা উচিত? বিট অফিসারকে জানাবে নাকি পুলিশকে? সরাসরি ওদের তাঁবুতে গিয়ে হানাও দিতে পারি। থাক, রাত্রির বেলা এখন আর শোরগোল তুলে লাভ নেই, অত বীরত্বও দেখাতে হবে না। মিতিন মাসি সরাসরি উৎসাহে জল ঢেলে দিল। যাও, এখন সবাই শুয়ে পড়ো তো। তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ না,
নিয়েছি বলেই তো ঘুমোতে বলছি। সকালে তাহলে শরীর মন তাজা থাকবে, তখন না হয় অভিযানে নামবো। মিতিন মাসিকে আর ঘাঁটাইনি বটে, কিন্তু প্রস্তাবটা মোটেই মনপুত হয়নি পার্থমেশর। আর এখন খাঁ খাঁ তাঁবুটি দেখাই স্তক তার মন রীতিমতো গোমড়া। নদীর দুপাশে সবুজের বাহার, পাহাড়ের ঢাল বেয়ে অরণ্য ক্রমশ উঠে গিয়েছে উপর পানে। গাছে গাছে কত রঙের যে ফুল, এমন অপরূপ দৃশ্য পার্থমেশো যেন দেখেও দেখছে না, শুধুই যান্ত্রিকভাবে এলোমেলো শাটার টিপে চলেছে ক্যামেরায়। নদীর ওপারেও নাকি চিতল সম্বর নীলগাই চৌশিভার দর্শন মেলে। আছে ভাল্লুক, আছে হাতির পাল। বনপথ ধরে নাকি প্রায় কটক পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। দাঁড় বাইতে বাইতে ভাঙা হিন্দিতে ধারাভাষ্য দিয়ে চলেছেন বৃদ্ধ মাঝি। পার্থমেশো যেন শুনেও শুনছে না। সাতকোষীয় সম্পর্কে তার যেন আর আগ্রহই নেই। তার মাঝেই হঠাৎ মাঝিকে মিতিনের প্রশ্ন, কালুই বাবুদের কতক্ষণ নৌকায় চড়ালেন? বেশি নয়, জোর 1 ঘন্টা মাত্র। তারপর ওরা ফিরে এলেন? না তো, ওরা এক জায়গায় নৌকো দাঁড় করিয়ে পাড়ে নেমে গেলেন। ওসব জেনে আর কোনো লাভ আছে? পার্থর বিদ্রুপ উড়ে এলো। সময়কালে কোনো ব্যবস্থা নিলে না। পাখি তো ফুরুত। অত সোজা নয় স্যার। জঙ্গল ছেড়ে যাবেন কোথায়? যেখানে খুশি। গোয়েন্দা ম্যাডাম নিশ্চয়ই দেখেছেন, বাংলোর কাছ থেকেই আঙুলের বাস ছাড়ে। ভোরবেলা যদি সেই বাসে চেপে থাকেন, এতক্ষণে তাঁরা 1 সেকেন্ড, তাঁরা যদি চোরা শিকারি করে থাকেন, 1 সেকেন্ড, তাঁরা যদি শিকারি করে থাকেন, তাহলে সেই মরা জন্তু টন্তু নিয়েই গিয়েছেন নিশ্চয়ই। তা কেন, চামড়া ছাড়িয়ে নিয়ে যাবেন? রাতারাতি ওই কাজটি সম্ভব নয় পার্থ। জন্তু জানোয়ারের ছাল ছাড়ানোর নির্দিষ্ট পদ্ধতি আছে। মেরেই অমনি কাঁধে চামড়া নিয়ে পালানো যায় না। চামড়াটাকে শুকোতে হয়, সময় লাগে অন্তত 3-4 দিন। তাহলে হয়তো আছেন কোথাও ঘাপটি মেরে। এখন গোটা জঙ্গল ঢুঁড়ে দেখা কি সম্ভব? কাল রাতেই যদি পাকড়াও করতে পারতাম। কাল রাতে ওরা তাঁবুতে ফেরেননি। সোলার ব্যাটারির আলোও জ্বলেনি, আমি দেখেছি। পার্থ চুপসে গেল। মিতিন ফের প্রশ্ন ছুঁড়েছে মাঝিকে, তা ওরা দুজন কাল নামলেন কোথায়? এই তো একটু সামনে, মহানদী যেখানে চওড়া হয়েছে তার শুরুতেই। ও, আর কিছু না বলে আইফোনখানা ব্যাগ থেকে বার করলো মিতিন। কি যেন দেখছে মনিটরে, আর বারবার তাকাচ্ছে পাড়ের দিকে। বুঝতে না পেরে টুপুর চোখ সরালো বাঁয়ে। সাতকোশিয়ার পাহাড়ে। এখন নদী থেকে বেশ বোঝা যাচ্ছে কেন জায়গাটাকে সাতকোশিয়া গর্জ বলে। খাড়া পাহাড়ের গা ঘেঁষে নদী যেন এক সরু গিরিখাত ধরেই বইছে। এমন একটা নদীতে যে এখন নৌকোয় ভাবলেই গায়ে কাঁটা দেয়। ঠিক তখনই বুমবুমের চিৎকার, এই টুপুর দিদি, দেখ দেখ কুমির। হ্যাঁ তাই তো। টুপুরের চোখ বড় বড়। পাড়ের কাছে একটা পাথরের উপর দিব্যি শুয়ে আছে ঘড়িয়ালটা। গায়ের রং পাথরের সঙ্গে প্রায় মিশে গিয়েছে। হঠাৎ দেখলে ঠাহর করা কঠিন। বেশ পেল্লাই সাইজ, কম করে 15-16 ফুট তো হবেই। হঠাৎ টুপুরদের চমকে দিয়ে নড়ে উঠল ঘড়িয়ালটা। পাথর ছেড়ে ধীর পায়ে নেমে পড়েছে জলে। অমনি কি তার গতি! জলে গা ভাসিয়ে সাঁই সাঁই ছুটছে। বুমবুম টুপুরের হাত চেপে ধরল। এই দিদি, ও তো নৌকোর দিকেই আসছে। কি হবে এখন? বৃদ্ধ মাঝি বলে উঠলেন, ভয় পেও না খোকা, ওরা মানুষের কোনো ক্ষতি করে না। দেখো কেমন নৌকোর সঙ্গে সঙ্গে যাবে। মাঝির কথা মেনেই যেন নৌকোর কাছাকাছি এসে সুরুত করে ঘুরে গেল ঘড়িয়াল। তারপর চলেছে পাশে পাশে, নৌকোর পাহারাদার হয়ে। যেতে যেতেই মাঝে মাঝে ঘাড় ঘোরাচ্ছে ঘড়িয়াল, কখনো ডাইনে কখনো বাঁয়ে, স্প্রিংয়ের মতো। বুমবুম বলল, ও ওরকম করছে কেন? মাঝির ঠোঁটে মিটিমিটি হাসি। মাছলি খাচ্ছে বেটা। কোথায় মাছ? দেখতে পাচ্ছি না তো। পার্থর মেজাজ সমে ফিরেছে। হেসে বলল, দেখতে পেলে আমরাই ঘড়িয়াল বনে যেতাম রে। সাঁতার কাটতে কাটতেই ওরা আশপাশটা দেখতে পায়। আর সুরুত সুরুত মৎস্য গেলে। কথার মাঝেই কখন যেন দিক পরিবর্তন করেছে ঘড়িয়াল। ক্রমশ সরে যাচ্ছে তীরের পানে।
হেলে দুলে উঠে পড়ল পারে, আবার যেন ঘুমিয়ে পড়ল তক্ষুনি। প্রতিটি দৃশ্যই সযত্নে লেন্সবন্দি করেছে পার্থ। খুশি খুশি মুখে বলল, ঘড়িয়ালটা বড় লক্ষ্মী রে। না চাইতেই দিব্যি কেমন একটা শো দিয়ে গেল। মুখখানাও ভারী খাসা। টুপুর টিপ্পনি জুড়ল, ঠিক যেন হিন্দি ফিল্মের ভিলেন। যাহ, মোটেই ভিলেন নয়। কি চমৎকার শান্ত ব্যবহার। কুমির ঘড়িয়াল সম্পর্কে আমার ধারণাটাই বদলে গেল। বদলানোই তো উচিত। অনেকক্ষণ পর কথা বলল মিতিন। ঘড়িয়ালের দৃশ্যটি উপভোগ করার পর আবার তার দৃষ্টি মোবাইলের মনিটরে। অল্প মাথা দুলিয়ে বলল, হাঙর, কুমির, সাপ, বাঘ, ভল্লুক কেউই তেমন খারাপ জীব নয়। এদের চেয়ে বরং মানুষ অনেক বেশি হিংস্র প্রাণী। ওরা আক্রমণ করে পেটের দায়, আর মানুষ খেয়াল খুশি মতো জন্তু জানোয়ার হত্যা করে। টুপুর উৎসাহী মুখে মাসির কথায় সায় দিতে যাচ্ছিল, তার আগেই জোর দুলে উঠেছে নৌকো। একটা বাঁকের পর হঠাৎই যেন মুখটা খুলে গেল নদীর। অনেকটা চওড়া হয়ে গিয়েছে, প্রায় 3 গুণ। এখন আর পাহাড়ি নদী বলে মনে হচ্ছে না। থই থই করছে জল। বাঁদিকে একবার তাকিয়ে নিয়ে মিতিন জিজ্ঞেস করল, কালকের বাবুরা এখানেই নেমেছিলেন? মাঝি ঘাড় নাড়ল। হ্যাঁ দিদি। নেমেই লাফাতে লাফাতে পাহাড়ে উঠে গেলেন। মোবাইলের মনিটরে চোখ রেখে মিতিন পার্থকে বলল, আমার জিপিএস যা বলছে এখান থেকে লবঙ্গের জঙ্গল 25 কিলোমিটার দূরে। মানে কর্মবীর আর শক্তিধরকে যেখানে দেখা গিয়েছে? পার্থ ভুরু কুচকে বলল, তো কাল ওদের ফটোটা তুলেছিলে অ্যারাউন্ড 3:30, আর ওরা এখানে ল্যান্ড করেছিলেন মোটামুটি 10:30টায়। অর্থাৎ জঙ্গলের পথে মাত্র 5 ঘন্টায় 25 কিলোমিটার পাড়ি দিয়েছেন। বোঝাই যাচ্ছে দুজনেই দারুণ এক্সপার্ট, একটু বেশি মাত্রায় এক্সপার্ট। হিসেবটা আমার মিলছে। কি হিসেব? উত্তর না দিয়ে মিতিন চোখ রাখল বাইনাকুলারে। মন দিয়ে দেখছে কি যেন। পার্থ আর টুপুর চোখ চাওয়াচাই করল। মিতিনের মাথায় কিছু যে একটা পাক খাচ্ছে, টের পাচ্ছে দুজনেই। তবে এখন যে মিতিন আর মুখ খুলবে না সেটা তারা দুজনেই জানে। অগত্যা মাঝির সঙ্গে কথোপকথন চালু করলো পার্থ। জিজ্ঞেস করলো, এই নদীই তো কটকে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, কটক পেরিয়ে সেই পারাদ্বীপে গিয়ে সমুদ্রে পড়ছে। ও, তা কটক এখান থেকে কতদূর? মানে এই নদী পথে তা 30-40 মাইল হবে। দাঁড় টানতে টানতে মাঝি একবার আকাশের দিকে তাকালেন। বলিরেখা ভরা কপালে আরও কিছু ভাঁজ পড়ল যেন। পার্থকে বললেন, বাবু চলুন, এবার ফেরা যাক। এত তাড়াতাড়ি কেন? আকাশের মতিগতি ভালো ঠেকছে না। এখানে নদীর স্রোতটাও খুব খারাপ। ঝড় উঠলে নৌকো উল্টে যেতে পারে। যাহ, কিচ্ছু হবে না, আপনি চলুন তো। না পার্থ, ওকে জোর করো না। মিতিনের স্বর বেজে উঠল। নদীতে মাঝির কথা অমান্য করতে নেই। উনি যখন আর এগোতে চাইছেন না তখন ফিরে যাওয়াই সঙ্গত। পার্থ হতাশ মুখে বলল, তবে আর কি, হাইকমান্ড যখন নির্দেশ দিয়েছে, চলো এবার উজান পথে। তা যেতে 1 ঘন্টা সময় লেগেছিল, স্রোতের বিপরীতে ফিরতে 1.5 ঘন্টা পার হয়ে গেল। ঘাটে যখন টুপুররা নামলো, আকাশ মেঘে ছাওয়া। হাওয়ার ঝাপটায় দুলছে জঙ্গলের গাছপালা। ফাঁকা তাঁবুটা একবার আলগা নিরীক্ষণ করে এক দৌড়ে বাংলোয় পৌঁছে গেল বুমবুম আর টুপুর। বনবাংলোর পিছনের জঙ্গল থেকে নেমে আসছিল সুবাহু, কাঁধে গিটারের বাক্স। টুপুরদের দেখে একগাল হাসি। তোমাদের সকালের বোটিং প্রোগ্রাম ওভার? হ্যাঁ, বুমবুম ঘাড় দোলালো। আজ একটা বিরাট ঘড়িয়াল দেখেছি, জ্যান্ত। হা হা হা। জ্যান্ত ঘড়িয়াল তো এখানেও দেখেছো, খাঁচায়। ওগুলো যেন কেমন কেমন। বুমবুম মুখ বেঁকালো। মেশিনের মতো হাঁ করে, মেশিনের মতো মুখ বোঝে। মিতিন পার্থও এসে গিয়েছে। পার্থ স্মিত মুখে সুবাহুকে জিজ্ঞেস করল, আপনি একা যে? স্যার আজ বেরোননি? স্যারের একটু জ্বর মতো হয়েছে। মশা টশা কামড়ায়নি তো? জঙ্গলে মস্কিউটো কিন্তু হাইলি ডেঞ্জারাস, ফরেস্ট ম্যালেরিয়া হয়ে যায়। তাই তো ভাবছি, এখনও স্পেসিমেন কালেকশন চলছে,
আরও দিন পাঁচেক থাকতে হবে। জঙ্গলে পদে পদে বিপদ। পার্থ চোখ ঘোরালো। তার উপর আবার উটকো দুখানা বিপদ এসে ঢুকে পড়েছে জঙ্গলে। মানে? ওই যে দুটো লোক তাঁবু খাটিয়ে রয়েছেন, ঘোরতর সন্দেহজনক এবং বিপজ্জনক। কেন? ওরা আবার কি করলেন? জঙ্গলের মধ্যে খোলা রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই নাকি? সুবাহু থতমত। আপনারা দেখলেন রিভলভার নিয়ে ঘুরতে? হুম, আমার ক্যামেরা দেখেছে। পার্থ গলা নামালো। অদূরে দাঁড়িয়ে থাকা মিতিনকে দেখিয়ে বলল, আমার মিসেস তো ডিটেকটিভ। উনি জঙ্গলে তোলা ফটোগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ বের করলেন দুজনেরই হাতে আর্মস। চোখের কোণ দিয়ে একবার মিতিনকে দেখে নিয়ে সুবাহু বলল, খুব অ্যালার্মিং ব্যাপার তো। অবশ্যই কিছু একটা গড়বড়ে ঘটনা চলছে জঙ্গলে। আমার মিসেস তার স্মেল পেয়েছেন। তাই বুঝি উনি গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছেন? সুবাহু হাসছে। আপনাদের বেড়ানো তো তাহলে ডকে? আরে না, এই তো খেয়ে উঠেই আবার বেরোবো। বলেই পার্থর হাঁক। বিভূতিবাবু, আপনার রান্না কদ্দূর? খানা রেডি। বিভূতির জবাব উড়ে এলো। আপনারা ঘরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। পার্থ আর মিতিন ঢুকে গেল রুমে। বুম বুম টানছে টুপুরকে। এই চল না, একবার খাঁচার ঘড়িয়ালগুলোকে দেখে আসি। কেন রে? এমনি ইচ্ছে করছে। আজব বাসনা। খিদে পেট চুইচুই, এখন বাবুর ঘড়িয়াল দেখার শখ জেগেছে। পায়ে পায়ে দুই মূর্তি খাঁচার সামনে হাজির। ছোট ছোট ঘড়িয়ালগুলো নড়াচড়া করছে বটে, কিন্তু বড় দুই ঘড়িয়াল শুয়ে আছে স্থির। বুম বুম চেঁচিয়ে উঠল, এই তোরা জাগ না। ঘড়িয়াল যুগল নিথর। বুম বুম খাঁচা ধরে ঝাঁকাচ্ছে। এই ওঠ না, ওঠ না। টুপুর হেসে বলল, কি পাগলামি করছিস? ওরা তোর ভাষা বুঝতে পারবে নাকি? পারতেও তো পারে। পিছনে হঠাৎ সুবাহুর গলা। পকেটে হাত ঢুকিয়ে হাসি হাসি মুখে বলল, আবার ডাকো, আরেকবার ডাকো। কি মাশ্চর্যম, কি মাশ্চর্যম। বুম বুম তৃতীয়বার গলা চড়াতেই চোয়াল ফাঁক হতে শুরু করেছে ঘড়িয়ালের। ক্রমশ বড় হচ্ছে হাঁ। আবার আস্তে আস্তে বুঝেও গেল। বুম বুম আহ্লাদে আটখানা। হাততালি দিচ্ছে। টুপুরও খুশি। তবু কেমন একটা যেন খটকা লাগছিল টুপুরের। হঠাৎই টুলকার পথও রীতিমতো দুর্গম। শাল, সেগুন, শিশু গাছ তো বটেই, আরও কত যে লতা আর ঝোপঝাড়ে ভরে আছে জঙ্গল। মেঘলা আকাশে সূর্যও আজ মুখ লুকিয়েছে। বিকেল হওয়ার আগেই ঘোর আধার নামছে পথে। রাস্তাও ভারী উঁচু নিচু। জিপ প্রায় লাফাতে লাফাতে চলেছে। কপাল ভালো, পথে দুখানা বাইসনের দর্শন মিলল। বাঁকানো শিং, মহিষের মতো দেখতে প্রাণীগুলো ভারী শান্ত মুখ করে দাঁড়িয়ে রাস্তা জুড়ে। পার্থ তো মহাপুলকিত। তক্ষুনি লাফিয়ে নেমে ফটো তুলতে যাচ্ছিল। নিষেধ করলেন বিভূতি। যতই নিরীহ মনে হোক, বাইসন নাকি অতি ভয়ঙ্কর। বাঘও তাকে সমঝে চলে। বিরক্তি হলে এমন তেড়ে আসবে, পার্থকে শিঙে না গেঁথে ছাড়বে না। আর তা না পারলে ঢুসো মেরে মেরে ক্ষতি করে দেবে গাড়িটার। অগত্যা গাড়িতে বসেই শাটার টিপছে পার্থ। স্টার্ট বন্ধ করে কাঠ হয়ে বসে থাকার পর সন্তর্পণে একবার মাত্র হর্ন বাজালেন বিভূতি। ভারী অবহেলা ভরে গাড়ির দিকে একবার মাত্র তাকালো বাইসন দুটো। তারপর দুলকি চালে সেঁধিয়ে গেল জঙ্গলে। জিপ ফের চলতে শুরু করার পর বনের মধ্যে দৃষ্টি চালিয়ে প্রাণী দুটোকে খুঁজল টুপুর। না, কোথাও নেই। বড় সড়ো দুটো বাইসন যেন মিশে গেছে গাছপালায়। টুপুর নিজের মনেই বলল, যাহ, পুরো ভ্যানিশ। মিতিন বলল, হ্যাঁ রে, জঙ্গলের মধ্যে প্রাণীদের নড়াচড়া একদম টের পাওয়া যায় না। হয়তো খুব কাছেই রয়েছে, কিন্তু তুই বুঝতে পারবি না। বিভূতি বললেন, তাই তো জঙ্গলে খুব সতর্ক থাকতে হয়। সর্বদা সজাগ রাখতে হয় চোখ কান। নিঃশব্দে চড়ে বেড়ানোর ব্যাপারে হাতি সবচেয়ে সাংঘাতিক। মিতিন সায় দিল, হঠাৎ দেখবি সামনে হাজির। অথচ তার 2 সেকেন্ড আগেও শুকনো পাতা মারানোর আওয়াজটা পর্যন্ত পাবি না। কথা বলতে বলতেই ছোট একটা গ্রাম পেরোলো গাড়ি। টিনের বোর্ডের নাম ঝুলছে গ্রামের, ছোটকাই। আবার ঘন জঙ্গল শুরু।
বুম বুম প্রশ্ন জুড়েছে, এখানে লোক থাকে কেন? ভয় করে না? টুপুর বিজ্ঞের মতো বলল, গ্রামের লোকেদের অভ্যেস হয়ে গিয়েছে। তারাও জন্তু জানোয়ারদের ঘাঁটায় না, জন্তুরাও তাই তাদের ক্ষতি করে না। অতটা সিম্পল নয় রে। পার্থ ফোড়ন কাটল। এখানকার মানুষদের যথেষ্ট লড়াই করে বাঁচতে হয়। বুমবুমের চোখ বড় বড়। কিরকম লড়াই? যখন যেমনটা প্রয়োজন। ভাল্লুক চিতা তো প্রায়শই হানা দেয় গ্রামে, তখন ওরা লাঠি সোঁটা নিয়ে বেরোয়। তবে সবচেয়ে মুশকিল যখন হাতির পাল চড়াও হয়, ক্ষেতের ফসল নষ্ট করে, বাড়িঘর লণ্ডভণ্ড করে দেয়, তখন গাঁয়ের লোক দল বেঁধে বেরিয়ে এসে ক্যানেস্তারা পেটায়। তাহলেই হাতিরা পালায়। হ্যাঁ, ওই ক্যানেস্তারার আওয়াজটাকে ওরা একটু ভয় পায় কিনা। অনেক সময় অবশ্য ক্যানেস্তারাতেও কাজ হয় না, তখন ফরেস্ট গার্ডরা এসে বলার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ। ঘ্যাচাং ব্রেক কষেছেন বিভূতি। লাফিয়ে নেমে পড়লেন সিট ছেড়ে। জিপের পিছন থেকে ঘুরে এসে বললেন, ঝামেলা হয়ে গিয়েছে স্যার, টায়ার বাস্ট করেছে। পটকা ফাটার মতো আওয়াজটায় বেজায় চমকেছিল টুপুর আর বুমবুম। উদ্বিগ্ন মুখে টুপুর বলল, তাহলে কি হবে এখন? গাড়ি আর যাবে না এই জঙ্গলের মধ্যে? ভয় পাচ্ছ কেন? বদলি টায়ার তো সঙ্গে আছে। তোমরা নেমে দাঁড়াও, আমি লাগিয়ে ফেলছি। আর জঙ্গল তো শেষ, টুলকা প্রায় এসেই গিয়েছে। টুলকায় টায়ার সারানোর একজন মিস্ত্রি আছে। তোমরা যতক্ষণ টুলকায় ঘুরবে আমি ততক্ষণে খারাপ টায়ারটা মেরামত করে নেব। সত্যি টুলকা আর বেশি দূরে নয়। টায়ার বদলে সেখানে পৌঁছতে মিনিট 15 মতো লাগলো। ছোট্ট জনপদ, ছড়িয়ে ছিটিয়ে আছে সবজির ক্ষেত, মাটির ঘরের পাশাপাশি পাকা বাড়িও আছে অল্প কিছু। হাঁটতে হাঁটতে বন বাংলোর দিকটায় গেল টুপুররা। গেটের মুখেই বন বিভাগের এক কর্মচারীর সঙ্গে দেখা। টুপুররা কিছু বলার আগেই সে 2 হাত নাড়ছে। কই রুম খালি নেহি হ্যাঁ, সব ফুল হ্যাঁ। পার্থ কৌতূহলী মুখে বলল, बहुत टूरिस्ट आया है क्या? हाँ साहब, कोई जगह नहीं मिलेगा। कल 2 साहब आए थे, उनको भी हम वापस भेज दिया। 2 साहब मितिनेर भुरु जड़ो। दिखने में कैसे थे वो लोग? बहुत ताकतदार, कंधा में बहुत बड़ा बड़ा झोला था। एक साहब का मोटी मोच थी। मितिन हिंदीतेई जिज्ञेस करलो, কখন এসেছিলেন তারা? হিন্দিতেই জবাব এলো, সন্ধ্যের পর 7-8টার সময়। জায়গা না পেয়ে ওরা কি করলেন? চলে গেলেন? হ্যাঁ। এখানে আর কোথাও থাকার ব্যবস্থা আছে? না, তবে অনেকে গ্রামের লোককে বলে কয়ে 1-8টা রাত থেকে যায়। কেউ কেউ ছোটকাইয়ে কারো বাড়ি গিয়েও থাকে। যাদের খুব সাহস তারা জঙ্গলের ওয়াচ টাওয়ারেও রাত কাটায়। ওয়াচ টাওয়ার কত দূর? এখান থেকে অনেকটা। সবচেয়ে কাছে করদাপাড়া, সেটাও তো প্রায় 10 কিলোমিটার।